গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস নলিনী বাবু বিএসসি। উপন্যাসটিকে অডিও বুক করার সময়টিকে 4টি পর্বে ভাগ করা হয়েছে। পড়ছি এর প্রথম পর্ব। ভূমিকা। বিচিত্র বিষয় নিয়ে লিখতে আমার ভালো লাগে। সম্পর্কের গল্পের পাশাপাশি সম্পর্কের বাইরের গল্প, ভূত প্রেত, অশরীরী, ভিন গ্রহের মানুষ, এইসব। আমাকে হাবিজাবি লেখক অবশ্যই বলা যেতে পারে। নলিনীবাবু বিএসসিতে আমাদের অতি পরিচিত কাঠামোর মোড়কে সম্পূর্ণ ভিন্ন এক অদেখা ভুবনের গল্প বলতে চেয়েছি। সালভাদর দালি নিশি স্বপ্নকে ছবিতে নিয়ে এসেছেন। আমি চেষ্টা করেছি নিশি স্বপ্ন গদ্যে নিয়ে আসার। তবে এই রচনা অবশ্যই সুররিয়েলিস্টিক রচনা না। সুররিয়েলিস্টিক জগতের ছায়ায় রিয়েলিস্টিক রচনা। আমি কি বলতে চেয়েছি তা কি বুঝাতে পেরেছি? মনে হয় না। যাই হোক, কি আর করা, চেষ্টা তো করেছি। নলিনীবাবু বিএসসির জগতে সবাইকে নিমন্ত্রণ। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী, গাজীপুর, 1 ফেব্রুয়ারি 2010। আমি নীলগঞ্জ গার্লস হাই স্কুলের বিএসসি শিক্ষক। বলি ভদ্রলোক আমার পা ছোঁয়ার জন্য হাত বাড়ালেন। আমি খপ করে তার হাত ধরলাম। বয়স্ক একজন মানুষ, মাথার সব চুল ধপধপে সাদা। তিনি আমার পা স্পর্শ করবেন কেন? পা ছোঁয়াছুঁয়ের ব্যাপারটা এমনিতেই আমার অপছন্দ। আমার নাম নলিনী ভট্টাচার্য। আপনি বসুন। বিশেষ কোনো কাজে কি এসেছেন? আগে না, আমি লেখক দেখতে এসেছি। আমি হাসতে হাসতে বললাম, ভালো করে লেখক দেখুন, আমিও আপনাকে দেখি। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি, বেটে খাটো মানুষ, বড় বড় চোখ, চোখের মণিতে বিস্ময়বোধ। ব্রাহ্মণরা বেশিরভাগ সময় গৌরবর্ণের হন। এনার গায়ের রং কালো। ভদ্রলোকের বিশেষত্ব হচ্ছে তিনি পাঞ্জাবির সঙ্গে ধুতি পরেছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধুতি ছেড়ে দিয়েছে। দুর্গাপূজার সময় কিছু ধুতি পরা মানুষ দেখা যায়। ধুতি নিয়ে তাদের খানিকটা সংকুচিত এবং বিব্রতও মনে হয়। নলিনী ভট্টাচার্যের পোশাকে আরেকটি বিশেষত্ব হচ্ছে তিনি ধুতির সঙ্গে জুতা মোজা পরেছেন। জুতা জোড়া বেশ ভারী এবং ধুতির সঙ্গে যাচ্ছে না। আপনি কি সবসময় জুতা পরেন? পরি। অস্বস্তি লাগে না? নলিনীবাবু বিস্মিত হয়ে বললেন, অস্বস্তি লাগবে কেন? আমি বললাম, আপনি ব্রাহ্মণ মানুষ, গরুর প্রতি ভক্তি আপনাদের মজ্জাগত। গরুকে দেবতার মতো দেখা হয়। দেবতার চামড়ায় বানানো জুতা পরতে অস্বস্তি লাগার কথা। নলিনীবাবু বিব্রত গলায় বললেন, আপনি এই কথা প্রথম বললেন। আমি এর আগে ব্যাপারটা নিয়ে ভাবিনি। বাকি জীবন আমি আর জুতা পরব না, আপনাকে কথা দিচ্ছি। ভাই, আমি কথার কথা বলেছি। আপনি সত্য ভাষণ করেছেন। ভদ্রলোকের বিব্রত ভাব দেখে নিজেই লজ্জা পেলাম। মানুষকে বিব্রত করা আমার স্বভাবের মধ্যে নেই। তারপরে এ ধরনের কাজ আমি প্রায় করি। অপরিচিত মানুষ যারা প্রথমবার আমার সঙ্গে দেখা করতে এসেছে তাদের সঙ্গে বেশি করি। মাসখানেক আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এসেছিল। সে কিছু কবিতা লিখেছে, আমাকে দেখাতে এসেছে। আমি বললাম, আমি গদ্য লেখক, কবিতা বুঝি না। সে বিনয়ী গলায় বলল, না বুঝলেও পড়ে দেখুন। আমি বললাম, তোমার নাম কি? সে বলল, যুপকাষ্ঠ। ছদ্মনাম? জি স্যার। ছদ্মনাম কেন? কবি হিসেবে আসল নামটা যায় না। আসল নাম কি? আহমদ মিখাইল, ফেরেশতা মিখাইল আল্লাহ সাল্লামের নামে নাম। আমি বললাম, যুপকাষ্ঠের চেয়ে আহমদ মিখাইল নাম অনেক সুন্দর। তারপরও ফেরেশতার নামের সঙ্গে মিলিয়ে মানুষের নাম হওয়া ঠিক না। কেন স্যার? মানব সম্প্রদায়ের অবস্থান ফেরেশতাদের অনেক উপরে। ফেরেশতাদের যে প্রধান তাকে বলা হয়েছিল মানুষকে কুর্নিশ করতে। জানো না? জানি স্যার। শোনো যুপকাষ্ঠবাবু, তুমি বিদায় হও। ছেলেটা লজ্জা পেয়ে চলে যাওয়ার পর মনটা খুবই খারাপ হলো। এই ব্যবহারটা না করলেও হতো। কেন এরকম করি? লেখক হিসেবে আমার মধ্যে কি অহংকার দানা বাঁধতে শুরু করেছে, নাকি পুঁটি মাছ হয়ে যাচ্ছি? প্রকাণ্ড রুই মাছ গভীর পানিতে বাস করে, চলনে ধীর স্থির। পুঁটি মাছ গণ্ডূষ পানিতেও ফরফর করে। সংস্কৃতে বলে ফরফরাইতে। গণ্ডূষ জল মাত্রেন সফরই ফরফরাইতে। যাই হোক, নলিনীবাবুর কাছে ফিরে যাই। তিনি পকেট থেকে পানের ছোট্ট বাহারি কৌটা বের করে পান মুখে দিয়েছেন। জর্দার গন্ধ আসছে।
আঙুলের ডগায় চুন নিয়ে বসে আছেন। মনে হচ্ছে ভদ্রলোক পান বিলাসী। আমি বললাম, আপনার লেখক দেখা শেষ হয়েছে? তিনি জবাব দিলেন না, সুন্দর করে হাসলেন। আমি বললাম, আপনি আমার কয়টা বই পড়েছেন? তিনি বললেন, একটা। আমি কোনো লেখকের একটার বেশি বই পড়ি না। আপনার পড়েছি মিসির আলি, শরৎবাবুর চরিত্রহীন, যাযাবরের দৃষ্টিপাত। রবিবাবুর নৌকাডুবি পড়া শুরু করেছিলাম। ৩১ পৃষ্ঠা পড়ার পর বইটা চুরি হয়ে গেল। বাকিটা পড়া হয় নাই। আমি বললাম, সব লেখকের একটা করে বই পড়েন কেন? তিনি বললেন, হাড়ের ভাত সেদ্ধ হয়েছে কিনা জানার জন্য সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলেই হয়। আমার ভাত কি সেদ্ধ হয়েছে? নলিনীবাবু জবাব দিলেন না, তবে তার ভাবভঙ্গি দেখে মনে হলো আমার ভাত সিদ্ধ হয়নি। চক্ষু লজ্জায় বলতে পারছেন না। আমি বললাম, ভাই, আমার একটু কাজ আছে, আপনি আরেকদিন আসুন, তখন কথা হবে। নলিনীবাবু বললেন, আপনি ভদ্রভাবে আমাকে বিদায় করতে চাচ্ছেন, সেটা বুঝতে পারছি। একটা ছোট্ট রসিকতা করে চলে যাব, আগে না শুনে থাকলে মজা পাবেন। অঙ্কের ক্লাসে ছাত্রদের বিনোদন দেওয়ার জন্য মাঝে মাঝে রসিকতা করি। তারা হো হো করে হাসে, খুবই মজা লাগে। একটা বলবো? বলুন। এক লোক জীবনে প্রথম ফুটবল খেলা দেখতে গিয়েছে। সে পাশের জনকে জিজ্ঞেস করল, বলটা নিয়ে ওরা কি করছে? পাশের জন বলল, গোল করার চেষ্টা করছে। সে বিস্মিত হয়ে বলল, বলটা তো গোলই আছে, আর কিভাবে গোল করবে? নলিনীবাবু গল্প শেষ করে বললেন, চোখটা বেশ হাসির, যে শুনে সেই হাসে, কিন্তু আপনি হাসেননি। আগে শুনেছেন? আমি বললাম, আগে শুনিনি, বিরক্ত মানুষ হাসে না। মনে হয় আমি বিরক্ত। আমার উপর বিরক্ত? আপনি ছাড়া তো আর কেউ নেই যে তার উপর বিরক্ত হব। মানুষ অনেক সময় নিজের উপরেও বিরক্ত হয়। আমি নিজের উপর না, আপনার উপর বিরক্ত। এই সময় আমি লেখালেখি করি, আপনার কথায় ভাত হাঁড়িতে সিদ্ধ করি। ভাত সিদ্ধ করার কাজে বাধা পড়লে বিরক্ত হই। নলিনীবাবু বললেন, আপনার জন্যে কিছু মাছ এনেছিলাম, ঘরে ঢুকাইনি, বারান্দায় রেখেছি। গৃহিণীকে মাছগুলো দিয়ে চলে যেতাম। আমি বললাম, স্ত্রীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি এখন একা বাস করছি। ছাড়াছাড়ি হবার কারণটা কি জানতে পারি? আমি বিরক্ত গলায় বললাম, না। এত বড় বাড়িতে একা থাকেন? হ্যাঁ। নিজের বাড়ি নাকি ভাড়া? ভাড়া। তখন উত্তরা এক বাড়ি ভাড়া করে থাকি। ভাড়া কত দেন? 20,000 টাকা। ইলেকট্রিসিটি, পানির বিল সব কি এর মধ্যে? না, ইউটিলিটি আলাদা। আপনার পাচক ছেলেটিকে ডাকুন, তাকে মাছগুলো বুঝিয়ে দিই। পদ্মার 2টি ইলিশ আছে, মিঠা পানির গলদা চিংড়ি আছে, ট্যাংরা আছে। সবই আমি নিজে দেখে শুনে কিনেছি। কোনটা কিভাবে রাখতে হবে পাচককে বুঝিয়ে বলে দেই। আমি হতাশ গলায় বললাম, আমি বাড়িতে নতুন উঠেছি, আমার কোনো পাচক বা কাজের ছেলে এখনো জোগাড় হয়নি। আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? একটা হোটেলের সঙ্গে ব্যবস্থা করা আছে, ওরা দুবেলা খাবার দিয়ে যায়। নলিনীবাবু বললেন, মাছগুলো ফ্রিজে রেখে যাই, তবে টাটকা খাওয়া আর ফ্রিজের বাসি খাওয়া আকাশ পাতাল ফারাক হবে। আমি বললাম, ফ্রিজে বাড়িতে নেই, ভাই কিছু মনে করবেন না। আপনার পেছনে আমি অনেক সময় নষ্ট করেছি, আর করব না। মাছগুলো নিয়ে আপনি চলে যান। নলিনীবাবু উঠে দাঁড়ালেন এবং আবার বসে পড়তে পড়তে বললেন, আপনার জন্য মাছ কিনেছি, আমি কিভাবে নিয়ে যাব? আপনার যে বইটা পড়েছি সেখানে লেখা ধূপখোলা বাজারের পদ্মার ইলিশ, মিঠা পানির গলদা চিংড়ি আর ট্যাংরা মাছের কথা। আমি ধূপখোলার বাজার থেকেই মাছগুলো কিনেছি। আমি বিত্তবান কেউ না, সামান্য শিক্ষক। মাছ কিনতে আমার অর্থ ব্যয় হয়েছে। আপনি লেখক মানুষ, আপনার বোঝার কথা। আমি কি বলবো বুঝতে পারলাম না। ভদ্রলোকের সঙ্গে দেখা করাটাই বোকামি হয়েছে। গেটে দারোয়ানকে দিয়ে বলে পাঠালেই হতো আমি অসুস্থ, কারোর সঙ্গে দেখা করছি না। নলিনীবাবু বললেন, আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি, ঠান্ডা মাথায় বিবেচনা করুন। মাছ আমি রেঁধে দিয়ে যাই। আমি একজন ভালো পাচক, বিবাহ করিনি,
নিজের রান্না নিজেকেই করতে হয়। গাইতে গাইতে যেমন গায়েন, রাঁধতে রাঁধতে রাঁধুনি। আমি বললাম, রান্না কিভাবে করবেন? মশলাপাতি কিছুই নেই, হাঁড়ি পাতিলও নেই। নলিনীবাবু বললেন, যা যা প্রয়োজন আমি সবই সংগ্রহ করব, আপনি শুধু অনুমতি দিন। বৃদ্ধ ব্রাহ্মণের সামান্য আবদার। আমি যতটুকু বিরক্ত হওয়া সম্ভব ততটুকু বিরক্ত হয়ে লেখার টেবিলে বসলাম। রূপার পালঙ্ক নামে একটা উপন্যাসের শেষ কয়েকটি পাতা আজই শেষ করার কথা। প্রকাশককে সন্ধ্যাবেলায় আসতে বলেছি। এখন মনে হচ্ছে শেষ করতে পারব না। তারপরও লেখার টেবিলে কাগজ কলম নিয়ে বসলাম। তখন নলিনীবাবু উকি দিলেন। কোন চাল আপনার পছন্দ, নাজির শাল আনবো নাকি মিনিকেট? আমি বললাম, যা ইচ্ছা আনুন, তবে টাকা দিচ্ছি, নিয়ে যান। নিজের পকেট থেকে একটা পয়সাও খরচ করবেন না। গ্যারাজে গাড়ি আছে, গাড়ি নিয়ে যান। ড্রাইভারের নাম আলী হোসেন। আপনার গাড়ি আছে? হ্যাঁ আছে। বলেন কি? এত বিস্মিত হচ্ছেন কেন? ঢাকা শহরের 40 ভাগ মানুষের গাড়ি আছে। গাড়ি কত দিয়ে খরিদ করেছেন? মনে নাই ভাই, এখন জানতো, আর বিরক্ত করবেন না। ঘড়ি দেখলাম, 1টা বাজে। কখন বাজার আসবে, কখন রান্না হবে কিছুই বুঝতে পারছি না। আমি বাইপাসের রোগী। দুপুরে যথাসময়ে খাওয়া দাওয়া করে আমাকে কিছুক্ষণের জন্য হলেও ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হয়। ব্যাধির কারণে জীবনে খানিকটা যান্ত্রিকতা চলে এসেছে। আজ মনে হয় সমস্ত রুটিন এলোমেলো হবে। আমি 1:30টা পর্যন্ত লেখালেখি করলাম। ঠিক 1:30টায় টিফিন ক্যারিয়ার করে হোটেল থেকে খাবার চলে এলো। খেয়ে শোবার ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লাম। সদর দরজা খোলা থাকলো যাতে নলিনীবাবু ঘরে ঢুকতে পারেন। দুপুরের ঘুম আমার কখনোই ভালো হয় না। আজ কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। এই জাতীয় ঘুমের একটা নাম আছে, মরণ ঘুম, অতলে তলিয়ে যাওয়া। ঘুম ভাঙল সন্ধ্যা পার করে, ঝুম বৃষ্টির শব্দে। এবারের আষাঢ় মাসে বৃষ্টি হয়নি বললেই চলে। আজ ঢাকা শহর ভাসিয়ে বৃষ্টি নেমেছে। অনেকদিন পর বর্ষা যাপন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বর্ষা যাপন একা করা যায় না, অতি প্রিয় কাউকে পাশে লাগে। এই মুহূর্তে আমার অতি প্রিয় কেউ নেই। অতি বিরক্তিকর মানুষ অবশ্যই এই মুহূর্তে একজন আছেন, নলিনীবাবু। রান্নাঘর থেকে তার খুটখাট শব্দ শুনতে পাচ্ছি। মনে হয় রান্না শুরু হয়েছে, মশলা বাটার আওয়াজ আসছে। কি আশ্চর্য, ভদ্রলোক মশলা বাটছেন নাকি? ঝুম বৃষ্টির সময় আমি অবধারিতভাবে রবীন্দ্রনাথের বর্ষার গান শুনি। আজ তা সম্ভব হচ্ছে না। ঘরে গান শোনার যন্ত্রপাতি নেই। অভ্যস্ত পারিবারিক জীবন থেকে ছিটকে পড়েছি। এখনো গুছিয়ে উঠতে পারিনি। গোছাতে পারবো বলেও মনে হচ্ছে না। ইলেকট্রিসিটি চলে গেছে। নলিনীবাবু একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে ঢুকলেন। ঘরে মোমবাতি থাকার কথা না, মনে হয় তিনিই কিনে এনেছেন। নলিনীবাবু বললেন, বাজার করতে দেরি হয়েছে, পছন্দের জিনিস কিছুই পাইনি। ভালো শিল্পাটা কেনার জন্য যেতে হয়েছে পুরান ঢাকায়। হার্ডওয়্যারের দোকানে যা পাওয়া যায় সবই বেলে পাথরের, তবে খুঁজে পেতে যেটা পেয়েছি সেটা অসাধারণ, 100 বছর টেকার জিনিস। আমি বললাম, আমরা কেউ থাকব না, শিল্পাটা 100 বছর টিকে থাকবে, তাতে লাভ কি? আপনার পরের বংশধররা ব্যবহার করবে। প্যাকেটের মশলার সঙ্গে বাটা মশলার তফাৎটা শুধু তাদের ধরিয়ে দিতে হবে। মশলা কি আপনি বাটবেন? আপনার ফ্রেশ মাছ নষ্ট হয়ে যায়নি? আগে না, মাছগুলো আপনার নিচতলার ফ্ল্যাটের ভদ্রমহিলার ফ্রিজে রেখে গিয়েছিলাম। বিনিময়ে তাকে একটি ইলিশ মাছ আর 3টি গলদা চিংড়ি দিয়েছি। তিনি রেখেছেন? হ্যাঁ রেখেছেন, খুশি হয়ে রেখেছেন। ফ্রেশ মাছের মর্যাদা গৃহিণীদের মতো কেউ বোঝে না। স্যার কি চা খাবেন? 1 কাপ চা করে দেব? দিন। রাত 9টার মধ্যে খাওয়া তৈরি হয়ে যাবে। 9টা পর্যন্ত কষ্ট করে ক্ষুধা সহ্য করতে হবে। ঠিক আছে, সহ্য করব। আপনি বদ্ধ ঘরে বসে না থেকে বারান্দার চেয়ারে বসে বৃষ্টি দেখুন। আপনারা লেখক মানুষ, বৃষ্টি ঝড় এইসব তো আপনাদের পছন্দ। শরৎবাবু আরাম কেদারায় শুয়ে বৃষ্টি দেখতেন। আপনার এই বাসায় কোনো আরাম কেদারা দেখলাম না। আমাদের নীলগঞ্জে হাকিম নামে খুব ভালো একজন কাঠমিস্ত্রি আছে, তাকে দিয়ে আমি আপনার জন্য একটা আরাম কেদারা বানিয়ে দেব। চা কি দুধ চা হবে না লেবু চা? দুধ লেবু সবই নিয়ে এসেছি। একটা জিনিস শুধু পাইনি,
পোস্তদানা। পোস্তদানা দিয়ে গলদা চিংড়ি রান্নার শখ ছিল। দেখি পরের বার। আমি দীর্ঘ নিঃশ্বাস চাপার চেষ্টা করলাম। এই দিন দিন নয়, আরও দিন আছে। নলিনীবাবু আবারও আসবেন। রাতে খেতে বসলাম। নলিনীবাবু আমার সামনে আসন পিড়ি হয়ে বসে পান চিবোতে লাগলেন। তিনি একাহারী। সকাল 11টার দিকে একবার খান, সারাদিন পান ছাড়া কিছু খান না। রাতে 1 কাপ দুধ খেয়ে ঘুমোতে যান। দিনের পর দিন হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছি। খাওয়া ব্যাপারটার ওপরই অভক্তি উঠে গিয়েছিল। অনেকদিন পর যা মুখে দিচ্ছি অমৃতের মতো লাগছে। নলিনীবাবু বললেন, পৃথিবীতে 3 ধরনের খাবার আছে, রাজসিক, তামাসিক, সাত্ত্বিক। রাজা মহারাজারা যেসব খাবার খান সেটা রাজসিক। ভোগী মানুষের খাবার হল তামসিক, মাংস প্রধান খাবার, সঙ্গে অনুপান হিসেবে মদ্য। আপনি যা খাবার খাচ্ছেন তা হল সাত্ত্বিক, শুদ্ধ খাবার, সাধু পুরুষরা খান। আমি যতদূর জানি সাত্ত্বিক খাবার হয় নিরামিষ, মাছ সেখানে থাকার কথা না। নলিনীবাবু জিভে কামড় দিয়ে বললেন, আপনার কথা ঠিক, আপনি লেখক মানুষ, আপনি তো জানবেনই, অপরাধ ক্ষমা করবেন। আমি বললাম, আপনি সব লেখকদের একটা করে বই পড়েছেন, বিভূতিভূষণের কোনো বই পড়েছেন? দৃষ্টিপ্রদীপ পড়েছি। ওনার একটা উপন্যাসের নাম আদর্শ হিন্দু হোটেল। সেই হোটেলে তিনি একজন রন্ধনশিল্পীর গল্প বলেছেন। আপনার উচিত স্কুলের মেয়েদের অঙ্ক না শিখে একটা হোটেল দেয়া। নলিনীবাবু বললেন, আমি 1-2 জনের জন্য রাঁধতে পারি, বেশি মানুষের জন্য পারি না। খাওয়া শেষ করে একটা পান মুখে দিলাম, সিগারেট ধরালাম। বৃষ্টি তখনও পড়ছে, ভালোভাবেই পড়ছে। আমি বারান্দায় বেতের চেয়ারে বসে বৃষ্টি দেখছি। নলিনীবাবু আমার পাশের চেয়ারে বসে আরাম করে পা তুলে বসেছেন। আমি বললাম, ভাই, আপনার অসাধারণ খাবার খেয়ে তৃপ্তি পেয়েছি। মানুষ বাঁচার জন্যে খায়, এখন মনে হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য বেঁচে থাকাটাও খারাপ না। নলিনীবাবু হাসলেন। তার হাসি সুন্দর। বেশিরভাগ মানুষ শুধু ঠোঁট দিয়ে হাসে, কেউ কেউ ঠোঁটের সঙ্গে চোখ ব্যবহার করে। এদের হাসি দেখাতে ভালো লাগে। নলিনীবাবু দ্বিতীয় দলের। আমি বললাম, আপনি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আমার কাছে এসেছেন, কারণটা বলুন। এমন কোনো কারণ নেই, একজন জ্ঞানী মানুষের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো। আমি জ্ঞানী মানুষ আপনাকে কে বলল? আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, বিজ্ঞানের কঠিন বিষয় পড়ান। আপনি জ্ঞানী তো বটেই, এছাড়াও অন্য কারণ আছে। মিসির আলির যে বইটা আমি পড়েছি তার সঙ্গে আমার জীবনের খুব মিল আছে। মিলের ব্যাপারটা বলার শখ ছিল। বইটার নাম কি? নিষাদ। কাহিনী কি আপনার মনে আছে না ভুলে গেছেন? মনে আছে। আপনার কাহিনী কি? বলা শুরু করব? হ্যাঁ, শুরু করুন। বিরক্ত হবেন না তো? বিরক্ত তো হবই। লেখকরা নিজেরা গল্প তৈরি করেন, অন্যদের গল্প শুনে আনন্দ পান না। বৃষ্টির ছাঁট আসছে। আপনি এখানেই বসবেন নাকি ভেতরে যাবেন? এখানেই বসব। নলিনীবাবু গল্প শুরু করলেন। গম্ভীর গলায় বললেন, আমি এই জগতের অতি দুঃখী মানুষদের একজন, আবার অতি সুখী মানুষদেরও একজন। আমি বললাম, আপনার গল্পের শুরুটা ভালো, আপনি এক নাগাড়ে বলে যান, আমি আপনাকে মাঝখানে থামাবো না, হুঁ দেব না। তারপর কি হলো বলবো না, আপনি কথা বলে যাবেন নিজের মতো। ধন্যবাদ। গল্প শুরু করার আগে সামান্য বেয়াদবি করব। নিষাদ বইটির নামকরণের কোনো সার্থকতা আমি খুঁজে পাইনি। সবকিছুর সার্থকতা খোঁজার প্রয়োজন কি আছে? আছে। নিষাদ নাম শ্লোকে প্রথম ব্যবহার করেন বাল্মীকি। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী ক্ষমা যত ক্রৌণস্ন মিথুনা দেব কমবধি কাম মোহিতম। এর অর্থ, নিষাদ, তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করবি না, কারণ তুই ক্রঞ্চ মিথুনের একটিকে কামমোহিত অবস্থায় বধ করেছিস। রামায়ণের গল্প থাকুক, নিজের গল্প শুরু করুন। নলিনীবাবু গল্প শুরু করলেন। আমার বাবার নাম শ্রীকান্ত ভট্টাচার্য। তিনি ময়মনসিংহ জজ কোর্টের পেশকার ছিলেন।
অসৎ উপায়ে প্রচুর অর্থ উপার্জন করেছেন। একজন পুরুষ মানুষের যত খারাপ অভ্যাস থাকা সম্ভব সবই তার ছিল। মদ গাঁজা খেতেন, আফিম খেতেন। ললিতা নামে অল্প বয়সী একটি মেয়েকে রক্ষিতা হিসেবে রেখেছিলেন। মাসে একবার খারাপ পাড়ায় যেতেন রুচি বদলাবার জন্যে। ললিতা ছাড়া 10-11 বছরের একটি বালকও তার সঙ্গে থাকত। তার হাত পা টিপে দিত। বালকের নাম সুরুজ। এই বালকের সঙ্গেও তাঁর শারীরিক সম্পর্ক ছিল। আমি কি বাবার বিষয়ে সম্পূর্ণ চিত্র আপনাকে দিতে পেরেছি? পেরেছেন। একটি সংস্কৃত শ্লোক বাবার চরিত্র পুরোপুরি ব্যাখ্যা করে। যদি অনুমতি দেন শ্লোকটি বলি। বলুন। যথা নিযুক্ত হোম্মি তথা করমি জানামি, ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম্য ধমং ন চ মে প্রবৃত্তি। এর অর্থ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাহাতে আমার প্রবৃত্তি হয় না। অধর্ম কি তাহাও আমি জানি, তাহা হইতে আমি নিবৃত্ত হইতে পারি না। শ্লোকটা সুন্দর, আমাকে লিখে দিয়ে যাবেন। অবশ্যই লিখে দিয়ে যাব। আমি সুন্দর সুন্দর শ্লোক জানি। একটা বড় খাতায় সব লিখে দিয়ে যাব। আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এখন বাবার চেহারার বর্ণনা দেব। আপনি লেখক মানুষ। লেখকদের কাছে চেহারার বর্ণনা গুরুত্বপূর্ণ। চেহারার বর্ণনা দিন। সুন্দরের বর্ণনায় আমরা রাজপুত্র শব্দটি ব্যবহার করি। বাবা ছিলেন রাজপুত্রদের রাজপুত্র। গাত্রবর্ণ গৌর, মাথা ভর্তি কোঁড়ানো চুল, বড় বড় চোখ। বাল্মীকি রামের শরীরের যে বর্ণনা দিয়েছেন, বাবার সঙ্গে তার মিল আছে। তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত, বর্ণস্নিগ্ধ। তিনি আয়তনেত্র, লক্ষ্মীবান ও শুভ লক্ষণযুক্ত। ইন্টারেস্টিং। বাবা ময়মনসিংহ শহরে থাকতেন। মাসের প্রথম বৃহস্পতিবার রাতে নীলগঞ্জ আসতেন। ললিতা মেয়েটাকে নিয়ে আসতেন। 2 দিন থেকে রোববার ভোরে চলে যেতেন। এই 2 দিন আমি এবং মা আতঙ্কে অস্থির হয়ে থাকতাম। আমার মায়ের নাম বকুলবালা। সাধারণত দেখা যায় স্বামী রূপবান হলে স্ত্রী রূপবতী হন না। মার ক্ষেত্রে ঘটনা তা হয়নি। আমার মার মতো রূপবতী সচরাচর দেখা যায় না। বাবা মা পাশাপাশি দাঁড়ালে মনে হতো রাজপুত্র রাজকন্যা। তবে মায়ের গাত্রবর্ণ ছিল শ্যামলা। আমি মায়ের গাত্রবর্ণ পেয়েছি। মা ছিলেন স্বল্পভাষী তরুণী। তার প্রধান শখ গল্পের বই পড়তে পড়তে চোখের পানি ফেলা। বিয়ের সময় তিনি ট্রাঙ্ক ভর্তি করে বই নিয়ে এসেছিলেন। আমি যে বিভিন্ন লেখকের একটা একটা করে বই পড়েছি, মার কাছ থেকে নিয়ে পড়েছি। শুধু আপনার বইটা পড়েছি অনেক পরে। আমাদের স্কুলের এক ছাত্রীর কাছ থেকে ধার করে পড়েছি। ছাত্রীর নাম সুলতানা বেগম, 10ম শ্রেণী, বিজ্ঞান শাখা, রোল 2। অতি ভালো মেয়ে। যে কথা বলছিলাম, 2 দিনের জন্য এসে বাবা গজব করে ফেলতেন। মা বাবাকে ভয় পেতেন যমের মতো। প্রায় দেখেছি মা বাবার সামনে দাঁড়িয়ে আছেন, কোনো কারণ ছাড়াই ভয়ে থরথর করে কাঁপছেন। বাবা হয়তো বললেন, বকুলবালা ভালো আছো? মার মুখে কথা আটকে যেত। ভালো আছি বলতেও তার অনেক সময় লাগত। ললিতা মেয়েটা 2টি দিন খুবই আনন্দে কাটাত। কুয়াতলাটা তার পছন্দের জায়গা ছিল। বেশিরভাগ সময় সে কুয়াতলায় বসে পায়ে আলতা দিত, চুল আঁচড়াত, মাথায় তেল দিত। তার মুখ থাকত হাসি হাসি। আমার সঙ্গে তার টুকটাক কথাও হতো। ছিপ ফেলে মাছ মারার তার শখ ছিল। তার জন্য ছিপ, মাছের আধার কেঁচো জোগাড় করে রাখতে হতো। মাছ মারা হতো আমাদের পুকুরেই। বাবা তার অসৎ পয়সায় নীলগঞ্জে দোতলা দালান করেছেন। বাড়ির পেছনে বিশাল পুকুর কাটিয়েছেন, ঘাট বাঁধিয়েছেন। মাছ মারার সময় ললিতার সঙ্গে আমাকে থাকতে হতো। আমার মা চাইতেন না আমি ললিতার সঙ্গে মিশি। আমি মার কাছে ভাব করতাম ললিতাকে পছন্দ করি না, সে ডাকলে যেতে চাই না। শুধু বাবার ভয়ে না করতে পারছি না। পুকুরে ছিপ ফেলে ললিতা নানা গল্প নিজের মনেই করত। যেমন একদিন বলল,
টাকি মাছের জন্ম কি জন্যে হয়েছে জানিস? আমি বললাম, না। টাকি মাছের জন্ম হয়েছে ভর্তা হওয়ার জন্য। টাকি মাছের ঝোল ভাজি কেউ খায় না, সবাই ভর্তা খায়। মানুষের মধ্যেও মাছ স্বভাব আছে। কিছু মানুষ আছে টাকি মাছ, যেমন তোর মা, জন্ম হয়েছে ভর্তা হওয়ার জন্যে। আমি বললাম, তুমি কি মাছ? আমি হইলাম তিতপুটি, শরীরে লাল দাগ আছে, আসলে পুটি, তিতা বলে তিতপুটি। আর আমার বাবা কি মাছ? বাইম মাছ, কাদার ভেতরে থাকে, কাদার ভেতর বড় হয়, দেখতে সাপের মতো। বাইম মাছ নিজের ডিম নিজে খায়, এটা জানিস? না। তাহলে জানিস কি? তুই তো গাধা, শিল্লুক দিলে ভাঙানি দিতে পারবি? জানি না। চেষ্টা করে দেখ পারিস কিনা, বল দেখি। সুতার আগায় ঝুলি, মিষ্টি কথায় ভুলি, আয় আমারে ধর, ফাঁস নিয়া মর। বল এটা কি? জানি না। তুই তো গাধারও নিচে। এইটা হইল বর্ষি। ললিতা মেয়েটাকে আমি পছন্দ করতাম, তবে তার কাছেও ভাব দেখাতাম পছন্দ করি না। দূরে দূরে থাকতাম, লক্ষ্য থাকতো তার দিকে। সে যখন হাতে ইশারায় ডাকত, তখন এমন ভাব করতাম যেন অনিচ্ছার সঙ্গে যাচ্ছি। আমার বয়স কত, 9 কিংবা 10, পড়ি ক্লাস 5-এ। মার সঙ্গে সুখেই থাকি। বাবার অনুপস্থিতিতে বাড়িটা আমাদের দুজনার। প্রতিদিন দুপুরে মার সঙ্গে দিঘিতে সাঁতার কাটি। বাড়ির ছাদে ওঠার জন্য লোহার একটা পেঁচানো সিঁড়ি আছে। প্রয়োজন ছাড়া ছাদে ওঠা সম্পূর্ণ নিষেধ ছিল, বাবার নিষেধ, কারণ ছাদে রেলিং নেই। বাবা লোহার সিঁড়ির মাথায় দরজা লাগিয়ে তালাবদ্ধ করে দিয়েছিলেন। তালার চাবি থাকতো তার কাছে, মা গোপনে আলাদা চাবি বানিয়ে নিয়েছিলেন। আমরা প্রায় রাতেই তালা খুলে ছাদে উঠতাম। নিষিদ্ধ একটা কাজ করছি, এই উত্তেজনায় দুজনে অস্থির হয়ে থাকতাম। মনে মনে বলতাম, বাবা যেন আর এই বাড়িতে না আসে, বাকি জীবনটা আমি এবং মা পরম সুখে পার করে দেব। ললিতার উপস্থিতিতে মাতা পুত্রের আনন্দময় জীবন বাধা পড়ত। আমরা দুজন আলাদা হয়ে পড়তাম। সন্ধ্যাবেলা ললিতা বাবার কাছ থেকে চাবি নিয়ে ছাদের দরজা খুলত, আমাকে নিয়ে যেত ছাদে। আমাকে বলতো, আমার কোলে মাথা রাখ, আমি উকুন বাইসা দিই। আমি বলতাম, অন্ধকারে উকুন কিভাবে বাঁচবে? এইটাও একটা কথা। আচ্ছা শুয়ে থাক, মাথায় হাত বুলাই দিই। তোর মারে বলিস না, সে রাগ করব। সে ভাবব আমি তার পুলারে নিয়ে নিছি। একজনের পোলা কি অন্যজনে নিতে পারে? পারে না। আমি তার কোলে মাথা রাখতাম। ললিতা নানান কথা বলতো, আমি খুব মজা পেতাম। যেমন এক সন্ধ্যায় বলল, কালো বামুন ধলা শূদ্র, বাইকটা মুসলমান, ঘর জামাই আর পোষ্যপুত্র 5 জনই সমান সমান। কদেহি এর অর্থ কি? আমি বললাম, জানি না। তুই দেখি কিছুই জানোস না। এর অর্থ এই 5 জনই সমান খারাপ। আমার নাম ললিতা। ললিতাকে জানোস? না। ললিতা হইল শ্রী রাধিকার সবচেয়ে প্রিয় সখী। কৃষ্ণের সঙ্গে ললিতারও ঘটনা ছিল। কি ঘটনা বড় হইলে বুঝবি, এখন বুঝবি না। ললিতা যেই দেখত রাধা কাছে ধারে নাই, অমনে ফুরুত কইরা কৃষ্ণের ঘরে ঢুকত। বর্ষাকালের শুরুতে আমার বড় মামা কলকাতা থেকে বোনকে দেখতে এলেন। কলকাতায় বড় মামার ফার্মেসি আছে। ফার্মেসির নাম বকুলবালা আরোগ্য বিতান। বোনের নামে ফার্মেসি দিয়েছেন। বোনের প্রতি তার মমতা এখান থেকে বোঝা যায়। মা তার ভাইকে জড়িয়ে দীর্ঘ সময় হাউমাউ করে কাঁদলেন। ভাই বোনের মধ্যে অনেক কথাবার্তাও হল। কি কথা আমি জানি না, আমার সামনে কোনো কথা হয়নি। তবে তারা দুজনে যে গোপন পরিকল্পনা করছেন তা বুঝতে পারলাম। দুপুরে ভাত খেতে বসেছি। বড় মামা বললেন, শোন ছোটন। মামা আমাকে ছোটন ডাকতেন। তোর মা এখানে ভয়াবহ কষ্টে আছে। আমি ঠিক করেছি তোর মাকে নিয়ে কলকাতা চলে যাব। সে সেখানেই থাকবে। তোর বাবার যদি মতিগতি ফেরে তাহলে তোর মা আবার সংসার করতে আসবে। যদি না ফেরে তাহলে আর আসবে না, আমার সঙ্গেই থাকবে। তুই কি যাবি তোর মার সঙ্গে? আমি বললাম, যাব। তোকে কলকাতার স্কুলে ভর্তি করিয়ে দেব, তুই পড়াশোনা করবি। আমি বললাম, আচ্ছা। তোর বাবার সঙ্গে যে যোগাযোগ থাকবে না তা না, তুই চিঠিপত্র লিখবি। তোর বাপের যদি ছেলে দেখতে ইচ্ছা করে সে এসে দেখে যাবে, ঠিক আছে? ঠিক আছে।
তাহলে কি কি সঙ্গে নিবি গুছিয়ে ফেল। তোর বাবা যেন কিছু না জানে, শুধু বাবা কেন, কাক পক্ষেও যেন না জানে। কেউ জানবে না। তোদের পাসপোর্ট করানো, ভিসা করানো, এসব অনেক ঝামেলা। গোপনে বর্ডার দিয়ে পাস করব। আমরা চেনা জানা লোক আছে, সমস্যা নাই। আমরা দহগ্রাম দিয়ে বর্ডার পাস করব। আমি কালই চলে যাব। সব ব্যবস্থা করে 3-4 দিনের মাথায় চলে আসব। তুই আর তোর মা রেডি থাকবি। তোর হাতে একটা সুটকেস, তোর মার হাতে একটা। এর বেশি কিছু নেওয়া যাবে না। পরদিন ভোরে মামা দহগ্রাম চলে গেলেন। বাবা গ্রামে আসেন বৃহস্পতিবারে। সেদিন সোমবার। হঠাৎ দুপুরবেলা বাবা চলে এলেন, সঙ্গে ললিতা। মার সঙ্গে অনেক দিন পর বাবা ভালো ব্যবহার করলেন, হাসি মুখে কথা বললেন। বাবা বললেন, কচুয়া কাঁচের চুড়ি তোমার পছন্দ। 5 ডজন চুড়ি এনেছি। কচুয়া রঙের একটা শাড়িও এনেছি। শাড়ি পরো, হাত ভর্তি করে চুড়ি পরো। তারপর আমার সামনে এসে বসো এবং বলো তোমার বড় ভাই কি মতলবে এসেছে। মা ভয়ে ভয়ে বললেন, বোনকে দেখতে এসেছে। শুধু শুধু বোনকে দেখতে আসে নাই, তুমি পত্র লিখে তোমার ভাইকে আনাইছো। ঠিক বলেছি না? বাবা নির্বিকার ভঙ্গিতে বললেন, তুমি পত্রে কোনো কিছু জানাতে বাদ রাখো নাই। ললিতা মেয়েটার কথাও লিখেছ, সুরজ মিয়ার কথা লিখেছ। সুরজ মিয়ার কথা লিখেছ। আমি খারাপ পাড়ায় যাই এটাও লিখেছ। কিছু বাদ দাও নাই। শুধু একটা জিনিস লিখতে ভুলে গেছ, আমি যে বোতল খাই এটা লেখো নাই। কিভাবে জানি জানো? মা চুপ করে রইলেন। বাবা বিড়ি ধরাতে ধরাতে বললেন, পোস্টমাস্টার সাহেবের সঙ্গে আমার বন্দোবস্ত করা ছিল। কলকাতায় যেসব চিঠি তুমি পাঠাবে সেগুলো তিনি আগে আমাকে পড়াবেন, তারপর ব্যবস্থা নেবেন। তোমার ভাইকে লেখা 3টা পত্র আমার পাঞ্জাবির পকেটে আছে। ইচ্ছা করলে পড়ে দেখতে পারো। এখন যাও, শাড়ি পরো, হাতে চুড়ি পরো, কুয়ার পাড়ে বসো। দুজন সুখ দুঃখের কিছু আলাপ করি। বাবা কুয়ার পাড়ে বসলেন, হাত ইশারায় আমাকে ডাকলেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাবার সামনে দাঁড়ালাম। বাবা বললেন, তোর টাউট মামাটা কই? আমি বললাম, দহগ্রাম গিয়েছেন, 3-4 দিন পরে ফিরবেন। দহগ্রামে কেন এলো? সেখানের মামলাটা কি? আমি চুপ করে রইলাম। বাবা চাপা গলায় বললেন, যা জিজ্ঞেস করি তার উত্তর দিবি, সঙ্গে সঙ্গে দিবি। উত্তর দিতে 1 সেকেন্ড দেরি হলে খেজুর কাঁটা দিয়ে চোখ তুলে দেব। বল, দহগ্রামে কি ঘটনা? আমি চাপা গলায় বললাম, মা আর আমি দহগ্রামের বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে যাব। বাবা হাসি মুখে বললেন, বুদ্ধি তো ভালো বের করেছে। টাউটের টাউটামি বুদ্ধি। অগ্নিসাক্ষী করে বিয়ে করা অন্যের বউ ভাগায় নিয়ে চলে যাওয়া। উত্তম, অতি উত্তম। তুই এখন যা, তোর মাকে নিয়ে আয়। ইন্ডিয়া চলে যাওয়ার আগে তোদের দুজনের সঙ্গে কিছু গল্পগুজব করি। ললিতাও আমাদের সঙ্গে থাকুক, সেও শুনুক ঘটনা কি। ললিতাও কি ইন্ডিয়া যাইতে চাও? যাইতে চাইলে তাদের সাথে যাও, ভালো চরণদার আছে। ললিতা বলল, আমি কোনোখানে যাব না। বাবা বললেন, পাছায় লাথি পড়লে উড়াল দিয়া যাবি। লাথি পড়ে নাই বলে যাইতে চাস না। আমরা 4 জন বসে আছি। বাবার হাতে চায়ের কাপ। ললিতার মুখ হাসি হাসি। আমার মা সবুজ শাড়ি পরেছেন, তার হাত ভর্তি সবুজ চুড়ি। কি সুন্দর যে তাকে দেখাচ্ছে, যেন স্বর্গের ইন্দ্রাণী। বাবা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তুমি তোমার টাউট ভাইয়ের সঙ্গে বর্ডার ক্রস করার সিদ্ধান্ত নিয়েছ বলে তোমার পুত্রের কাছে শুনলাম। ছেলেকে সঙ্গে না নেওয়া তোমাদের জন্য উত্তম হবে, কারণ তোমার টাউট ভাই পরে তোমাকে কুমারী বলে বিবাহ দেওয়ার চেষ্টা করবে। পুত্র সঙ্গে থাকলে সমস্যা। আমি উপদেশ দেব তোমার ছেলেকে রেখে যেতে। তারপরও যদি তাকে সঙ্গে নিতে চাও আমার আপত্তি নাই। তোমাদের দুজনের উপর আমি অনেক অত্যাচার করেছি, তোমরা মুক্তির চেষ্টা নিবে, এটাই স্বাভাবিক। মা চমকে তাকালেন, তার চোখে সংশয়। বাবার কথা তিনি বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। তিনি একবার বাবার দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, মা পুত দুইজনেই যাও, কিছুদিন থাকো। যদি আমার জন্য মন কাঁদে পত্র দিবা, আমি নিয়ে আসব। মন কাঁদার কোনো কারণ অবশ্য নাই। বাবা আরেকটা বিড়ি ধরালেন, ধোঁয়া টেনে কায়দা করে ললিতার মুখে ধোঁয়া ছাড়লেন। ললিতা চোখ মুখ কুঁচকে বলল,
কি যে ঢং করেন। বাবা বললেন, আমার কথা যা বলার বলেছি। তোমার ভাইকে কয়েকবার টাউট বলেছি, কাজটা ঠিক হয় নাই। তিনি তোমার বড় ভাই, কাজেই বয়সে ছোট হলেও আমার গুরুজন। তাছাড়া সে টাউটও না, বোনের প্রতি তার মমতা আছে। যাই হোক, দহগ্রাম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। আমার পরিচিত একজন আছে, সে জিপ কিনেছে, জিপে করে চলে যাবে। ঠিক আছে? মা ক্ষীণ স্বরে বললেন, ঠিক আছে। মন খোশ হয়েছে? হুম। তাহলে যাও, পাকশাক করো। তোমার হাতের রান্না ভালো। ললিতা মাগি রাঁধতে পারে না, এটাই সমস্যা। মা উঠে চলে গেলেন। ললিতা আমাকে নিয়ে মাছ মারতে বের হল। সে আজ চার ফেলে মাছ ধরবে। কোনো এক নাম করা বর্ষেলকে দিয়ে সে মাছের চার বানিয়ে এনেছে। কাগজে করে মাছ বন্ধন মন্ত্র লিখে এনেছে। এই মন্ত্র 3 বার পড়ে বড়শিতে ফুঁ দিলেই মাছ বড়শি গেলার জন্যে দিশেহারা হয়ে ছুটে আসবে। চার ফেলা পুকুর ঘাটে আমরা দুজন বসে আছি। ললিতা পড়তে জানে না, কাজেই আমি কাগজে লেখা মন্ত্র 3 বার পড়ে বড়শিতে ফুঁ দিলাম। আজা বাজা মাছের পুত লাজা, কালীর মন্ত্র হুঙ্কার, আলী দিলেন টুঙ্কার, বড়শি বলে আয়, দুনিয়ার মাছ ধরা খায়। বড়শি ফেলে ললিতা বসে আছে। সে বলল, এখন কি মনে হয় তোর বাপ খুব ভালো মানুষ? আমি বললাম, হুম। ললিতা বলল, যে মন্দ সে সব সময় মন্দ। একজন মন্দ মানুষ হঠাৎ হঠাৎ ভালো হয় না। একজন মন্দ মানুষ আরেক মন্দ মানুষকে চিনে। আমি মন্দ, আমি তোর বাপরে চিনি। তোর বাপের খারাপ কোনো মতলব আছে। কি খারাপ মতলব? সেটা বুঝতেছি না। এখন কথা বন্ধ। মাছ বড়শিতে ঠোকরাইতেছে, একদম চুপ। নতুন চারের গুণেই হোক বা মন্ত্রের কারণেই হোক, ললিতা বিশাল এক কাতল মাছ ধরে বিকট চিৎকার করতে লাগল, পাইছি রে পাইছি, আইস তোরে পাইছি। ললিতার হইচই এবং তীক্ষ্ণ স্বরের চেঁচামেচিতে বাবা পুকুর পাড়ে উপস্থিত হলেন এবং বিস্মিত হয়ে বললেন, করেছ কি? কত বড় মাছ ধরেছ? এই মাছ আমি পাকাবো, মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। ঘরে মুগ ডাল কি আছে? বাবা উঠানের চুলায় নিজেই মাছ রান্না করলেন। ললিতা এবং মা দুজনেই তার পাশে বসা, তার রান্নায় সাহায্য করছেন। দেখে মনে হচ্ছে অতি সুখী পরিবার। বাবা ললিতার দিকে তাকিয়ে বললেন, একটা গীত গাও। ললিতা বলল, আমি গীত জানি না। বাবা ধমক দিয়ে বললেন, মাগি তোরে গাইতে বলছি গা, তুই যে কানন বালা না এটা আমি জানি। ললিতা গানে টান দিল। আমি কই যাব, কারে শোনাবো আমার মনের দুষ্কের কথা রে? ললিতা বাড়িতে এলে মা আমাকে নিয়ে রাতে ঘুমাতেন। সেই রাতে ব্যতিক্রম হল। বাবা সন্ধ্যা রাতে মাকে ডেকে নিয়ে বললেন, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাও। চলে যাচ্ছ, আর তো দেখা পাবো না। বাকি জীবন কান্না কার সঙ্গে ঘুমাবে? ভালো কথা, তোমার ছেলে কি একা ঘুমাতে পারবে? যদি ভয় পায় ললিতাকে বলে তার সঙ্গে ঘুমাতে। মা বললেন, সে একা ঘুমাতে পারবে। আমি একাই ঘুমাতে গেলাম। শেষ রাতে বিকট হইচই এবং কান্নার শব্দে ঘুম ভাঙল। ললিতা আমার ঘরে ঢুকে হাত টেনে আমাকে বিছানায় তুলতে তুলতে বলল, সর্বনাশ হয়েছে গো, তোমার মা ফাঁস নিচ্ছে। তোমার বাপের সঙ্গে নাকি কথা কাটাকাটি হইছে। তারপরে পিন্দনের শাড়ি খুললা গলায় পেঁচায় ঝুল্লা পড়ছে। রাম রাম, কি সর্বনাশ! বড় মামার 3 দিন পর আসার কথা। তিনি 5ম দিনে এলেন। এর মধ্যে শ্মশানে মাকে দাহ করা হয়েছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের তারিখ হয়েছে। বড় মামা বললেন, আমার বোন গলায় ফাঁস নিয়ে মরার মেয়ে না। বাবা বললেন, আপনার কি ধারণা আমি গলা টিপে মেরেছি, তারপর ফাঁসে ঝুলিয়েছি? বড় মামা চুপ করে রইলেন। বাবা বললেন, এক কাজ করেন, থানায় যান, আমার নামে 302 ধারায় মামলা দেন। বড় মামা বললেন, অবশ্যই মামলা করব, আপনাকে ফাঁসিতে ঝুলাব। বাবা বললেন, একটা বিষয় খেয়াল রাখবেন, বিনা পাসপোর্টে এই দেশে ঢুকেছেন। পুলিশ আপনারা অনুপ্রবেশকারী হিসেবে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে। মামা বললেন, অ্যারেস্ট করলে করবে, আমি শেষ দেখে নেব। দেখেন, শেষ দেখেন, কোনো অসুবিধা নাই। পরিশ্রান্ত হয়ে এসেছেন,
হাত মুখ ধুন, খাওয়া দাওয়া করুন, তারপর ঠান্ডা মাথায় বিবেচনা করুন কি করবেন। আপনি আমার ছেলের সঙ্গেও পরামর্শ করতে পারেন। তার সঙ্গে কি পরামর্শ করব? সে যদি বলে সে নিজ চোখে দেখেছে তার বাবা মাকে গলা টিপে মেরেছে, তাহলে শক্ত মামলা হবে। বড় মামা 2 দিন থাকলেন। এই 2 দিন তিনি অন্ন স্পর্শ করলেন না। কুয়াতলায় মূর্তির মতো বসে রইলেন। খুবই আশ্চর্যের ব্যাপার, তিনি রাতে ঘুমাতেও গেলেন না, একই জায়গায় বসে রইলেন। 3য় দিন ভোরবেলায় কাউকে কিছু না বলে চলে গেলেন। নলিনী ভট্টাচার্য এই পর্যন্ত বলে থামলেন। আমি বললাম, আপনার গল্পটা সুন্দর, আপনার বলার ভঙ্গিও ভালো। আপনার বড় মামার নাম বলেননি। ওনার নাম রামচন্দ্র। আপনার গল্প আগ্রহ নিয়ে শুনেছি, তবে গল্পে তেমন বিশেষত্ব নাই। নষ্ট চরিত্রের একজন মানুষের হাতে স্ত্রী খুন, এরকম ঘটনা প্রায় ঘটে। অতি শুদ্ধ মানুষও স্ত্রীকে খুন করে। তারপরেও আপনার ব্যক্তিগত গল্প আপনি সুন্দর করে বলেছেন। চলুন ঘুমাতে যাই। নলিনীবাবু বললেন, মূল গল্পটা এখন শুরু করব। এতক্ষণ যা বললেন তা মূল গল্প না? না, এতক্ষণ প্রস্তাবনা করেছি, গল্পের ভূমিকা বলেছি। কিছুটা ক্লান্ত হয়েছি, এক নাগাড়ে কথা বলার ক্লান্তি আছে। একটা পান কি খাবেন? না, হালকা জর্দা দিয়ে একটা পান দেই, পান খেতে খেতে শুনুন। আপনার মুখ সচল থাকবে, আমি কথা বলছি, আমার মুখ সচল। আপনি পান খাচ্ছেন, আপনারটা সচল। পান দিন। আমি পান মুখে দিলাম। নলিনীবাবু তার কথায় মূল গল্প শুরু করতে গিয়ে আচমকা থেমে গেলেন। আমি বললাম, থামলেন কেন, সমস্যা কি? আপনি 2 বার হাই তুলেছেন, এটাই সমস্যা। আপনার ঘুম পাচ্ছে। আমি চাচ্ছি মূল গল্পটা আপনি ইন্দ্রিয় সজাগ রেখে শুনবেন। আমি বললাম, আমার ঘুম পাচ্ছে এটা সত্যি, বাকিটা কাল সকালে শুনব। নলিনীবাবু বললেন, গল্পটা আমি রাতে শোনাতে চাই। দিনে 4 দিক থেকে শব্দ আসে, শব্দের কারণে ইন্দ্রিয় খানিকটা অসাড় হয়ে থাকে। যদি অনুমতি দেন, একটা দিন থাকি, গল্পটা রাতে বলি। অনুমতি দিলাম। নলিনীবাবু বললেন, বিনিময়ে আমি আপনাকে রান্না করে খাওয়াবো। আগামীকাল খাওয়াবো শরীর শুদ্ধি খাবার। কিছু খাবার আছে শরীর শুদ্ধ করে। খেতে নিশ্চয়ই কুৎসিত? না, খেতে ভালো। যান ঘুমাতে যান। আমি কি আপনার গা হাত পা টিপে দেব? এতে ঘুম আসতে সাহায্য হবে। ভাই, আমার এমনিতে ঘুম হয়, ঘুম আনার জন্যে বাইরের সাহায্য লাগে না। তাছাড়া আপনি কেন আমার গা হাত পা টিপবেন? একজন লেখকের সেবা করছি, এটাই আমার লাভ। আমি ঘুমোতে যাচ্ছি, আপনিও ঘুমাতে যান। আমি কারো সেবা নিই না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নলিনীবাবু বিএসসি। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।